আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্কিল হাব বাংলাদেশের পডকাস্ট সিরিজে। আজকের 4th এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খালেদ বিন কামাল। আমার সাথে যিনি আজকে গেস্ট হিসেবে আছেন, উনি একজন এআই অ্যাডাপশন ট্রেনার, এডুকেটর, একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে উনি ফ্যাকাল্টি হিসেবে আছেন। তাফসির ভাই, কেমন আছেন? এই তো ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ওকে, সো আমরা আসলে কিছুদিন আগে ডিসকাস করছিলাম, আপনি যেহেতু এআই নিয়ে কাজ করেন, এআই অ্যাডাপশন নিয়ে ট্রেনিংও দিচ্ছেন, বেশ কিছু প্রতিষ্ঠানে আপনি ট্রেনিং দিয়েছেন। স্কিল হাব বাংলাদেশ কিন্তু এআই নিয়ে প্রচুর ওয়ার্কশপ করেছে এবং স্কিল হাব বাংলাদেশের যে প্রথম ট্রেনিংটা সেটা ছিল এআই নিয়ে, অ্যান্ড দ্য টাইটেল ওয়াজ আনলকিং দ্য পাওয়ার অফ এআই ইন প্রফেশনাল কমিউনিকেশন। রাইট। And we invited one of the facilitator in Bangladesh. She is basically a female facilitator and we got very good response. এবং এরপরে আমরা সবসময় চেষ্টা করি এআই নিয়ে কিছু এনগেজমেন্ট সেশন করতে, কিছু ওয়ার্কশপ করতে। গতকালও আমাদের একটা সেশন ছিল। তো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুব খুশি। আশা করি আগামী 30 মিনিট খুব এনগেজড হবে এবং ফ্রুটফুল হবে। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। আই এম শিওর যারা অডিয়েন্স আছেন তারা এআই নিয়ে বেশ কিছু ইনসাইটস এবং ইনফরমেশন পাবেন। তবে আজকে যে টপিকটা আমরা ঠিক করলাম সেটা একটু ডিফারেন্ট। ইটস নট জাস্ট অল অ্যাবাউট দ্য এআই। আমরা টাইটেলটা বা থিমটা একটু শেয়ার করি দর্শকদের সাথে। আমাদের আজকের প্রোগ্রামের থিম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ভার্সেস আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, হাউ সুনার অর লেটার দে ক্যান ইম্প্যাক্ট বাংলাদেশ। সো আমরা এআই নিয়ে অনেক কথা শুনি, এজিআই অথবা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে তেমন কিছু এখনও শুনছি না, বাট কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এবং এএসআই কিন্তু এখনও ওভাবে আসেনি, যেটা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সো আমরা এই টপিকগুলো নিয়ে ডিটেল জানবো, কোথায় দিজ আর ডিফারেন্সিয়েটেড এবং টু হোয়াট এক্সটেন্ট দে আর কোরিলেটেড, এবং বাংলাদেশের জন্য আসলে এই জায়গাটাতে আমরা কতটুকু প্রস্তুত, সব কিছুই আমাদের গেস্টের কাছ থেকে জানতে পারবো। তো তাফসির ভাই, প্রথমেই একটু জানতে চাই, এআই, এজিআই এবং এএসএআই, এই তিনটা বিষয় নিয়ে আপনি যদি আমাদের অডিয়েন্সকে একটু এডুকেট করতেন। ইন জেনারেল আমরা যদি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলি, তাহলে এখন রাস্তাঘাটের স্টুডেন্ট, একটু প্রফেশনাল যারা কাজ করে, একটু ইয়াঙ্গার পপুলেশন বা ডেমোগ্রাফিক, সবাই মোটামুটি আপনারা জানেন যে হোয়াট ইজ এআই। এবং আমি যদি বিভিন্ন সেশনে যেহেতু যাই, ওখানে যখন আমাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি এই টুলগুলোর সাথে পরিচিত কিনা, সবাই হাত তুলে বলে হ্যাঁ আমি চ্যাট জিপিটি চিনি। সো আমাদের কাছে এআই মানে মোটামুটি একটা ইন্টারচেঞ্জেবল ওয়ার্ড হয়ে গেছে চ্যাট জিপিটি। ইভেন তো চ্যাট জিপিটি একটা মডেল, চ্যাট জিপিটির কম্পিটিশন আছে বাজারে, চ্যাট জিপিটির আরও অনেক কিছু টুল আছে চ্যাট জিপিটির মতো, বাট দিজ আর এলএলএমস। আর আমরা যদি ওই ব্রড ডেফিনেশনে যাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, ওই তিনটার পার্থক্য কি? আপনি যখন নেটফ্লিক্সে একটা টিভি সিরিজ দেখেন, আপনাকে একটা রেকমেন্ডেশন দেয় যে 98% চান্সেস এই কন্টেন্টটা আপনার দেখতে ভালো লাগবে, 90% চান্সেস এই হরর মুভিটা আজকে আপনার দেখতে ভালো লাগবে। নাও হাউ ডু দে ডু দ্যাট? ইটস বেসিকলি এআই ড্রিভেন, ডেটা অ্যানালিটিক্স ইউজ করে আপনাকে আপনার প্রিভিয়াস ইউসেজের উপরে তার একটা সাজেশন দিচ্ছে। এই সেম জিনিসগুলো আপনারা দেখবেন নেটফ্লিক্স যখন টিভি সিরিজ বানায়, তাদের পাস্ট হিস্টোরিক্যাল ডেটা দেখে তারা ওইভাবে করে এআই দিয়ে এখন ইনফ্যাক্ট স্ক্রিপ্ট জেনারেট করতে পারে। সেটা হরর হোক, সাইফাই হোক, ডিফারেন্ট জনরে, কোন টাইপের মুভি, টিভি সিরিজ কন্টেন্ট কোন টাইপের, কোন বয়সের মানুষের কাছে বেশি অ্যাকসেপ্টেবল হবে, কোন পাঞ্চ লাইনগুলো বেটার হবে। ওরা ইভেন ওই ডেটাগুলোও দেখতে পারে যে কোন ফ্রেমটা মানুষ পজ করে পিছনে গিয়ে আবার দেখছে, সো কোনটা কোন জায়গায় প্লেস করলে ওদের জন্য বেটার হবে। এগুলো সবই বেসিকলি এআই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি যদি আরও ব্রডারভাবে আপনাদেরকে বলি, আপনি একটা মেইল লিখতে গেলেন, ওটার গ্রামার বা ভোকাবুলারি রিলেটেড আপনার কিছু চ্যালেঞ্জ আছে, আপনি গ্রামারলি ইউজ করলেন, চ্যাট জিপিটি ইউজ করলেন, দ্যাটস ওয়ান ভেরি সিম্পল ইউজ। আমরা যদি চিন্তা করি যে 1990-95 সাল মোবাইল ফোন টেকনোলজি আসছে, এরপরে কিন্তু মোবাইল ফোন টেকনোলজি 95, 2000, 2010, আজকে 2025-এ অনেক দূর চলে গেছে। সিমিলারলি চিন্তা করলে আমরা হয়তো বা অনেক এমেজড হচ্ছি যে দিস ইজ ভেরি গুড টেকনোলজি, ডিসরাপশন হচ্ছে, জব লস হচ্ছে, হবে, কিন্তু আসলে ইটস এ ভেরি ইয়াং টেকনোলজি। আমাদের ওই 95 সালে 90 সালের ওই দশকে মোবাইল ফোন টেকনোলজিটা ঠিক যে জায়গায় ছিল, অনেকটা বলা যায় যে আজকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ঠিক ওই জায়গাতেই আছে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির জনক বা ফাদার অফ এআই বা এই কনসেপ্টটা আসছে কোত্থেকে সেটা যদি বলেন,
তাহলে একটু পিছনে যে অডিয়েন্সের সাথে একটু রিলেট করার চেষ্টা করি। দের ইজ মুভি ইমিটেশন গেম। ওই ইমিটেশন গেম মুভিটা যার জীবন নিয়ে তৈরি করা হয়েছে, অ্যালান টুরিং, তার একটা খুব ইন্টারেস্টিং গেম আছে, এবং ওই গেমটা দিয়ে আমরা বুঝলে আসলে ক্লিয়ার হবে যে হোয়াট ইজ এআই, হোয়াট ইজ এজিএস অ্যান্ড হোয়াট ইজ আর্টিফিশিয়াল এএসআই, রাইট? এখন এই যে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের কথা আমরা বলছি, এটা বহুদূর এখনো পর্যন্ত। ইভেন আমরা কিছু ক্ষেত্রে হয়তো বা চ্যাট জিপিটির এজেন্ট মোড ইউজ করতে পারছি, কিছু ইন্টারচেঞ্জেবল বা ইন্টিগ্রেটেড টুল আছে, যেমন জেমিনির সাথে আমি গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, যেহেতু আমি একজন এডুকেটর, আমি একসাথে ড্রাইভ, ক্লাসরুম, ফর্ম অনেক কিছু ইউজ করতে পারছি। সো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, টিপিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইউজটা, ফার্স্ট কনফারেন্স বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটা ইউজ করা হয়েছিল নিউ হ্যাম্পশায়ারের একটা ইউনিভার্সিটিতে 1956 সালে। তখন যেই কনসেপ্টটা আসলে আসছে, অ্যালান টুরিং যেই কনসেপ্টটা দিয়ে গেছেন, সেটা ছিল যে মেশিনকে আমি আমার মতো করে কাজ করাবো, কমান্ড দিলে সে আমি যা বলছি সেটা শুনবে। সেই ধারণা থেকে আমরা অনেক দূর আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে থিওরিটিক্যালি বলতে পারছি না যে আমরা জেনারেল ইন্টেলিজেন্স যেটা, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেই জায়গাতে এজিআইতে আসতে এখন আসলে আমরা পারি নাই। কারণটা কি? কারণ হলো আমরা ওই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনে যেটাকে ভাবছি যে আসলে অনেক কিছু করে ফেলতে পারছি, দের ইজ আ লট মোর টু ডু, যেটা মাত্র বললাম যে ইটস দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এবং এই এজিআই এর কনসেপ্টটা বা এই টার্মটাও কিন্তু আসছে অ্যারাউন্ড 1990-এর দশকে। আপনি যদি এএসআই এর কথা চিন্তা করেন, সেই টার্মটাও আসছে 2010-এর দিকে। এবং আমি গ্লোবালি যেসব রিসার্চাররা আছেন যারা এগুলো নিয়ে কথা বলছেন, এবং 1956 সালে যদি একজন প্রফেসর নিউ হ্যাম্পশায়ারের একটা ইউনিভার্সিটির কনফারেন্সে বসে বলতে পারে যে হ্যাঁ, দিস ইজ গোয়িং টু বি আ টুল, আজকে থেকে 80 বছর পরে কি হবে এটা প্রেডিক্ট করতে পারছে, তাহলে আজকের প্রফেসরদের কথা যদি আমরা শুনি, ওনারা কি বলছেন, তাহলে ওনাদের ধারণা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এজিআই, সেটা আসতো আপনার অ্যাটলিস্ট আরো 20 থেকে 30 বছর সময় লাগবে। এক্স্যাক্ট কখন সেটা ওনারা জানেন না। তার মানে এই এআই টেকনোলজির ম্যাচুরিটি হয়তো অনেক দেরি আছে। আর মজাটা হলো যে এজিআই এর পরে এএসআই আসতে আসলে খুব বেশি সময় লাগে না, তখন ওই অ্যাডাপ্টেশন আর ইন্টারচেঞ্জেবিলিটি অনেক বেটার হয়ে যায়। আর এআই, এজিআই আর এএসআই এর পাশাপাশি পার্থক্য হলো এআই ইজ এ সিম্পল টুল যে আপনাকে অ্যাসিস্ট করছে, এজিআই হিউম্যান লেভেল ইন্টেলিজেন্স। এবং অ্যালান টুরিং এর কথাটা যেহেতু আসলো, দের ইজ আ ভেরি ইন্টারেস্টিং গেম, ইমিটেশন গেম বলা হয়, টুরিং টেস্টও বলে। আপনাকে আমি যদি টেক্সট বেসড কনভারসেশন করতে বলি আমার সাথে আর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্টিটির সাথে, আপনি কথা বলার পর যদি বলতে না পারেন যে এটা মানুষ নাকি এটা মানুষ, তাহলে আসলে এআই টুল জিতে গেছে আর মানুষ ফেল করছে। তার মানে দে হ্যাভ বিকাম সো স্মার্ট ইন কনভারসেশন উইথ দ্য ইনফরমেশন দে হ্যাভ বিন প্রসেসিং, ইভেন ইমোশনাল রেসপন্স দিয়ে, যে আপনি একটা সাধারণ মানুষ হয়ে আসলে ডিফারেন্সিয়েট করতে পারছেন না কোনটা মানুষের রেসপন্স, কোনটা মেশিনের রেসপন্স। দ্যাটস ওয়েন উই উইল অ্যাবসলিউটলি বি এবল টু সে যে এজিআই চলে আসছে। এটার চেষ্টা করা হয়েছে 2014-তে, একটা ইউক্রেনিয়ান ছেলের একটা পুরো পার্সোনা বানায় কনভারসেশন করানো হয়েছে, কিন্তু 30% মানুষ যারা পার্টিসিপেন্ট ছিল তারা বলছে যে না, এটা মানুষের কথা মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে এআই। সো যেহেতু ফ্ল্যাগ করা যায়, আমরা এখনো বলতে পারছি না যে এজিআই চলে আসছে, হয়তো আরো সময় লাগবে। অবশ্যই আশা করি মোটামুটি অডিয়েন্সের জন্য ক্লিয়ার যে এআই, এজিআই আর এএসআই কি জিনিস। না, ইটস আ ডিটেল ডিসকাশন অ্যান্ড ডিটেল এক্সপ্লেনেশন অন দিস, সো থ্যাংক ইউ। পরের প্রশ্ন চলে যাই। এজিআই, এআই, এএসআই এই বিষয়গুলো তো ডেফিনেটলি কোরিলেটেড একটা আরেকটার সাথে। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশে আমরা এআই অ্যাডাপশনটাও আসলে কোন স্টেজে আছে? আপনি তো অনেক ট্রেনিং দিচ্ছেন, ইউ মাস্ট হ্যাভ গান থ্রু কোয়াইট ডিটেইলড অ্যানালাইসিস অলসো, রিসার্চ অন দ্যাট। সো ওয়েন ইউ শেয়ার স্টাফ উইথ ইউর স্টুডেন্টস, সো হোয়াট আর দ্য টেকওয়েজ ফ্রম দেয়ার? আমার যেহেতু আলহামদুলিল্লাহ কয়েক হাজার মানুষকে অনলাইন, অফলাইনে, ইন পার্সন এই ট্রেনিংগুলো দেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু দিজ আর আ ভেরি স্মল পপুলেশন যাদেরকে আমি এই ট্রেনিংটা দেওয়ার সুযোগ পেয়েছি। দে আর ভেরি এনথুজিয়াস্টিক, তারা শিখতে চাচ্ছেন, তারা কেউ কেউ কিছু এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ব্রডার আমি আমার 18 কোটি পপুলেশনের ইনফরমেশন যদি কিছু আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনি বুঝবেন যে আমরা কতটা পিছিয়ে আছি। কন্ট্রিবিউশন তো দূর, আমরা অ্যাডাপ্টেশন অনেক পিছিয়ে আছি। বাংলাদেশে বেয়ারলি 10% ঘরে দের ইজ ওয়ান কম্পিউটার। বাংলাদেশে আপনার 50% মানুষ ডিজিটাল লিটারেসির মিনিমাম থ্রেশহোল্ডটা মিট করে। তারা লোগোটা দেখলে চিনে যে 3টা কার্ভ করা দাগ মানে ওয়াইফাই, বা এরকম বিয়ের মতো দেখতে একটা কিছু বক্স শেপের মানে ব্লুটুথ। 12-13% মানুষের কাছে টেকনোলজি অ্যাসিস্টেড ডিজিটাল লিটারেসি লেভেলটা আছে। ইটস ডেটা ফ্রম ডেইলি স্টার অ্যান্ড বিআইজিডি ব্র্যাকেট যে এন্টিটি আছে। তারা বলছে যে আমাদের পপুলেশনের 12% বা 13% মানুষ হয়তো বা কেউ হেল্প করলে ইমেল করতে পারে, ইমেল অ্যাকাউন্ট খুলতে পারে, বা অ্যাকাউন্ট খুলে দিলে ফেসবুক চালাতে পারে, এই জাতীয় ডিজিটাল লিটারেসি আছে। ইন ট্রু সেন্স আমার দেশের পপুলেশনের মাত্র 4.5% মানুষ গ্লোবাল স্ট্যান্ডার্ডের ডিজিটাল লিটারেসি রেট যেটা আছে বা যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা ম্যাচ করতে পারে।
এখন গিভেন 18 কোটি মানুষের দেশে যেখানে আমরা এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেস্ট বেনিফিটস পাওয়ার কথা, সেখানে আমার পপুলেশনের যদি আসলে 5% মানুষ হয় যে গ্লোবালি স্ট্যান্ডার্ড ডিজিটাল লিটারেসি রেটের মিনিমাম থ্রেশহোল্ড আমরা মেনটেন করি বা ম্যাচ করতে পারি, তাহলে আমরা এআই অ্যাডাপ্টেশনে অনেক পিছিয়ে আছি। মেজরিটি অফ দ্য কোম্পানিজ যারা হয়তো একটু ওভারঅল কোম্পানির পপুলেশন বা এজ একটু হায়ার, তাদের ক্ষেত্রে আমি দেখছি টেকনোলজি অ্যাডাপ্টেশন এমনিই কম থাকে, লিটারেসি রেট ডিজিটাল লিটারেসি রেট কম থাকে, এবং এই এআই অ্যাডাপ্টেশন রেটও আরও বেশি কম থাকে। সো এই চ্যালেঞ্জটা আমাদের দেশে এখনো আছে, অনেকটা দূর কাজ করতে হবে এটার পেছনে। So are you talking about individual adoption or entity adoption? I mean বোথ। আচ্ছা, ওকে, মানে কোম্পানিজগুলোও কি পিছিয়ে আছে? ধরেন আমি আপনাকে যদি সেকেন্ডারি ডেটা না দিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ইউজুয়ালি আমি একটা কোম্পানিতে ট্রেনিং নিতে গেলে 100 জনের মধ্যে 20 জন আমাকে বলে যে স্যার বা ভাইয়া আমি কিন্তু অলরেডি এই টুলগুলো ইউজ করি। বাকি 80 জনকে কিন্তু আমার হাতে ধরে ওই ডেলং সেশনে শেখাতে হয়। অ্যান্ড ইয়েস দের ইজ এ হিউজ বেনিফিট টু ইট ফর দ্য কোম্পানি, কিন্তু তারপরেও আমাদের ওই এনার্শিয়া বা চেঞ্জ রেজিস্ট্যান্স কাজ করে, তো সো অ্যাডাপ্টেশন রেটটা কম। আমি রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম অনলাইনে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট কাইন্ড অফ ইন্টারন্যাশনাল কম্পিটিশন উইথ দ্য প্রোগ্রামার্স, যারা কমপ্লেক্স প্রবলেমগুলো রিজলভ করা হয় ওই কম্পিটিশনগুলোতে, দেন দে আর র্যাঙ্কড অ্যান্ড অ্যাকর্ডিংলি দে আর অ্যাওয়ার্ডেড। সো এই কম্পিটিশনে টপ ট্যালেন্টস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি দে ইউজুয়ালি পার্টিসিপেট। সেখানে গুগলের একটা এআই এন্টিটি সেই কম্বিনেশনে সেকেন্ড পজিশন পেয়েছে আউট অফ 139 competitors or candidate. So that is what they celebrated a big way, and they are talking about AI শুধুমাত্র রুটিন কাজগুলা যে করবে বিষয়টা এরকম না, they are becoming expert on solving complex problems. Right. So আমরা যে প্রমোট করছি যে মানুষের একটা স্কিল সবসময় থাকবে, ভ্যালুয়েবল থাকবে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমপ্লেক্স সিচুয়েশন বা কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিল, এগুলো রিপ্লেসেবল না। বিষয়টা কি আসলে সত্যি? এইটা তো আসলে খুবই রিফ্লেক্টিভ একটা কোয়েশ্চেন, বাট আমি যেই কোয়েশ্চেনটা খুব বেশি পাই সেটা দিয়ে আসলে শুরু করি যে জব লস হবে কি হবে না। সো এটার সবচেয়ে সহজ উত্তর হচ্ছে যে আপনার জব লস হবে কি না ইট উইল ডিপেন্ড অন আপনি এআই টুল অ্যাডাপ্টেশন করছেন কি করছেন না। আপনি যদি এআই টুল অ্যাডাপ্টেশন করে নিজের এফিসিয়েন্সি লেভেল 2 গুণ 3 গুণ 5 গুণ বাড়াতে পারেন, এমপ্লয়ার কিন্তু আপনাকে খুঁজবে, এমপ্লয়ার আপনাকে তখন ঠিকই নিবে। বাট যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জবটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে টেকনোলজির কারণে এবং আপনি এআই টুল ইউজ করে নিজেকে রেলেভেন্ট রাখতে পারছেন না, তখন আসলে ইন দ্য লং রান চান্সেস লো ফর সার্ভাইভাল ইন দ্য ইন্ডাস্ট্রি। এইটা একটা প্রশ্নের উত্তর। আর এখন যদি আরও স্পেসিফাই করে আপনারটাতে আসি, মেবি 20 থেকে 30 বছর পরে ইট উইল বি অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু টেল অ্যাপার্ট যে আমি কি একটা হিউম্যান এন্টিটির সাথে কনভারসেশন করছি নাকি একটা এআই এন্টিটির সাথে। বাট যে কোনো ইটস আ পিল উই হ্যাভ টু সোয়ালো, কারণ যে কোনো টেকনোলজিরই কিন্তু গুড অ্যাডাপ্টেশনও আছে, ব্যাড অ্যাডাপ্টেশনও আছে। আমরা এটাকে ওই সময় কিভাবে অ্যাডাপ্ট করি আমাদের লাইফের সাথে তার উপর আসলে ডিপেন্ড করবে। যেমন আমার স্টুডেন্টরাই হয়তো বা অনেকে এটার গুড অ্যাডাপ্টেশন না করে খারাপ অ্যাডাপ্টেশনটা করছে। আমার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আমি এলএলএম টুলকে দিয়ে করে নিচ্ছি, কিন্তু গুড অ্যাডাপ্টেশন তো আসলে এটা হওয়ার কথা ছিল না। সো দ্যাট ডিপেন্ডস অন আস, যে ওই টাইম লাইনে যখন আমরা এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সটা লঞ্চ হচ্ছে বা আসছে, তখন আমরা কীভাবে ওইটাকে ইউটিলাইজ করছি। ওকে, সো আমি আপনাকে আপনার প্রফেশন রিলেটেড একটা প্রশ্ন করি। ইউ আর অলরেডি আ ফ্যাকাল্টি ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো আপনি যেটা বললেন আপনার স্টুডেন্টকে যখন আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, দে আর টেকিং দ্য শেল্টার অর অ্যাসিস্ট্যান্স ফ্রম এআই, সেই ক্ষেত্রে আপনি তাদের স্কিল ডেভেলপমেন্টে কিভাবে, তাদেরকে আপস্কিল করার ক্ষেত্রে তাদেরকে কিভাবে আসলে গাইডলাইনটা দিচ্ছেন? আমাদের এই মুহূর্তে ইউনিভার্সিটির কোনো স্পেসিফিক গাইডলাইন নাই। ইনফ্যাক্ট বাংলাদেশে আমার জানা মতে অ্যাজ অফ টুডে, এন্ড অফ সেপ্টেম্বরে আমরা শ্যুট করছি, শুধুমাত্র ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা এআই স্পেসিফিক গাইডলাইন আছে অন ক্লাসরুম ইউসেজ, টিচাররা রিসার্চে কীভাবে ইউজ করতে পারবেন এবং অ্যাসেসমেন্টে কীভাবে ইউজ করতে পারবেন। সো যেহেতু গাইডলাইন নাই, দেয়ার আর লট অফ লুপ হোলস এবং গ্রে এরিয়াস। হওয়া যেটা উচিত ছিল যে এটা তাদেরকে একটা অ্যাসিস্টিভ টুল হিসাবে হেল্প করবে। পরীক্ষার আগের দিন বুঝতে পারছি না, রাত 3টার সময় তো আমি অফিস আওয়ার পাচ্ছি না, টিএকে পাচ্ছি না, আচ্ছা হোয়াট ইজ দিস স্পেসিফিক টুল, হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল আর্কিটেকচার, আমাকে একটু বুঝায় দাও, উইচ ইট ডাজ। কিন্তু আমরা যেটা করছি, আমরা আমার যেই মৌলিক লার্নিংয়ের জায়গাটা ছিল সেইটাকে কম্প্রোমাইজ করে আমি চেষ্টা করছি যে আমি কিছুই করবো না, আমি এই কমান্ডটা দিয়ে 2 মিনিটে বা 5 মিনিটে বা 20 মিনিটে বসে আমার 3 দিনের যে লার্নিংটা হওয়ার কথা, যে রিসার্চটা আমার করার কথা, সেইটা একটা এলএলএম টুলকে দিয়ে করা ফেলতে যাচ্ছি। এখন এইটা আসলে দেয়ার আর লট অফ এথিক্যাল কনসার্নস, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওয়ান্স অ্যাগেন ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল।
এই শর্টকাটগুলো তো থাকে আসলে ইন দ্য লং রান। ইউ হ্যাভ বিন দ্য ইন্ডাস্ট্রি ফর অ্যাটলিস্ট মোর দ্যান 2 decades, 2.5 decades আই গেস। তো আপনি তো জানেন যে স্কিল বিল্ডিং আপনি আজকে না করে শর্টকাট নিয়ে সিজিপিএ বা জিপিএ বা গ্রেড যাই বলি যতই ভালো করেন না কেন, ইট উইল কাম ব্যাক অ্যান্ড বাইট ইউ। So it will definitely depend on them, how they adapt to it and how they use it wisely. I'm also a faculty in one of the university. I'm teaching an MBA level. So তাদের একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট সেশনে রিপোর্ট সাবমিট করতে হয়, দেন তারা প্রেজেন্ট করে। সো সবাই প্রশ্ন করছিল, স্যার কীভাবে, কত পেজের রিপোর্ট হবে, কী প্রেজেন্ট করবো, কীভাবে কী করবো। সো ইউজুয়ালি দিস কাইন্ড অফ কোয়েশনস কামিং ফ্রম দ্য স্টুডেন্টস। সো আমি বলছি আপনারা যা মন চায় করেন, সমস্যা নাই। I will assess your ability to present, how effectively you can share your story. The kind of assignment title I gave you, that is basically the title. But যখন আপনি প্রেজেন্ট করবেন, আমি দেখতে চাই ও 15 মিনিটে আপনি কী বলতে চান। রাইট। আমি আপনার প্রেজেন্টেশন স্কিলটা দেখব, স্টোরি টেলিং স্কিলটা দেখব, গল্পটা আসলে কত সুন্দর করে আপনি শেয়ার করতে পারছেন, আপনার প্রফেশনাল স্পিকিং স্কিলটাও দেখব, এবং এর মধ্যে দিয়ে আপনি যেই কাজটা করলেন সেটাও কিন্তু আমি বুঝবো। সো ওই 15 মিনিটই আপনাকে প্রমাণ করতে হবে এতগুলো বিষয়। সো আপনি এখন এআই দিয়ে রিপোর্ট বানাচ্ছেন নাকি beautiful.ai দিয়ে প্রেজেন্টেশনটা সুন্দর করছেন, ডাজন্ট ম্যাটার। সো ডু ইউ থিঙ্ক দিস ইনিশিয়েটিভস শুড অলসো কাম ফ্রম দ্য টিচার্স আনটিল আনলেস ইউনিভার্সিটি কামিং ফরওয়ার্ড অ্যান্ড প্রোভাইড সাম গাইডলাইন? অ্যাবসলিউটলি। একে তো ইউনিভার্সিটির উচিত গাইডলাইন তৈরি করা। কারেক্ট। দুই হইল স্টুডেন্টদের কিন্তু এআই টুল ইউজ করার শেখাটা ম্যান্ডেটরি। তার এমপ্লয়ার আছে থেকে 3-5 বছর পর তার থেকে চাবে টুয়াইস দ্য প্রোডাক্টিভিটি, বিকজ 10 বছর আগে এটা সম্ভব ছিল না। এখন তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা 5 মিনিটে বানাইতে পারো, কেন তুমি বসে বসে পাওয়ার পয়েন্টে আস্তে আস্তে করে ম্যানুয়ালি বানাবা? কারেক্ট। দ্যাটস অ্যাবসলিউটলি অল রাইট। কিন্তু ওই যে অ্যাডাপ্টেশনের জায়গাতে আপনাকে ইনোভেটিভ বা ক্রিয়েটিভ টুল বা অ্যাসেসমেন্ট টুল খুঁজে বের করতে হচ্ছে যে এই 15 মিনিট আমি দেখবো হাউ ইউ টেল দ্য স্টোরি, আমি সেটাও প্রসেস করবো রাদার দ্যান দ্য কন্টেন্ট অফ দ্য রিপোর্ট, বিকজ মেবি ইউ হ্যাভ ইউজড এআই। ফ্ল্যাগ করার জন্য আমি জানি যে অথেন্টিকেট আছে, টার্নিটিন আছে, বাট অ্যাজ অ্যান একাডেমিক আমি কিন্তু রিপোর্টটা পড়লেও বুঝি যে কোনটা হিউম্যান রিটেন অ্যান্ড কোনটা অর্গানিক না। আমি এমনও রিপোর্ট পাই যেখানে রিপোর্ট লিখতে লিখতে প্যারাফ্রেজ করতে করতে এআই টুল চেক করতে করতে এমন একটা স্ট্রাকচারে রিপোর্টটা চলে আসে যেটা আসলে কোনো সেন্সই মেক করে না, কিন্তু এআই রিপোর্টে ফ্ল্যাগ করছে না, বাট পড়লে তো বোঝা যাচ্ছে। তো আমাদের আসলে একটা ওভারঅল আমি বলবো আসলে একটা বড়, যেটা হয়তো আপনি একটু পরে আমাকে জিজ্ঞেস করতেনই, যে পলিসি লেভেল একটা গ্যাপ যেহেতু বাংলাদেশে আছে। আমাদের 20 সালে প্রথম একটা এআই স্ট্র্যাটেজি লঞ্চ করা হয় বাংলাদেশ সরকার থেকে। 24 সালে একটা এআই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের জন্য প্ল্যান প্রপোজ করে লঞ্চও করা হয়। কিন্তু আমি খুব অবাক হলাম যে আমি গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সেশনে যেহেতু কথা বলতে হয়, সেশন নেই, অনলাইনে আমি কোথাও এটা খুঁজে পাইলাম না। এটার কোনো ডকুমেন্টেশন নাই, কোনো অস্তিত্ব নাই। ডেইলি স্টারের একটা আর্টিকেল আমি কিছু সামারি পাইলাম, বাট দ্যাটস ইট। উচিত তো ছিল যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে, ওনারা একটা গভর্নমেন্ট পলিসি তৈরি করছে, সেই পলিসির ইমপ্লিকেশনগুলো নিয়ে আমাদের দেশে ইউজিসির উচিত ছিল ইউনিভার্সিটিগুলোর জন্য আলাদা পলিসি নিয়ে আসা। ইউনিভার্সিটিগুলো তখন একাডেমিক রিসার্চের কীভাবে এআই ইমপ্লিমেন্ট করবেন, আপনি ক্লাসরুমে কীভাবে এআই ইমপ্লিমেন্ট করবেন, এবং স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট এবং লার্নিংয়ের জন্য স্টুডেন্টরা কতটুকু অ্যালাউড, এই পুরাটার জন্য একটা অ্যাকসেপ্টেবল গাইডলাইন, প্রিন্সিপাল, পলিসি, প্রসিজার তৈরি করা উচিত ছিল, যেটা আসলে নাই। তো এখন আসলে ফিঙ্গার পয়েন্ট করলে অনেককেই আমরা ফিঙ্গার পয়েন্ট করতে পারি যে আপনার কথা ছিল, আমার কথা ছিল, বাট আসলে সমস্যা হচ্ছে নাই, থাকা উচিত। থাকলে হয়তো আমাদের অ্যাডাপ্টেশনটা কুইকার হতো এবং ইউসেজটাও আরেকটু বেশি টু দ্য পয়েন্ট হতো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর ন্যারেটিভস। আপনাকে এখন যে বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি তো বললেন আমাদের পেনেট্রেশন আর অ্যাডাপশনের অ্যাবাউট 5% অ্যাক্রস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এন্টিটি। এই সিচুয়েশনে এখন আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে আছি, জব সেক্টরে, বিজনেসে, বা যে যার জায়গায় কাজ করছি, আপনি এডুকেটর, আমি হয়তো বা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমরা আগামী 15 বছরে এআই জায়গাটাতে বাংলাদেশকে আসলে ম্যাচুরিটি লেভেলের কোথায় দেখতে চাই বা যেতে পারে বলে আপনি মনে করেন? দেখতে তো চাবো অনেক ভালো কোথাও। আমি ডেফিনেটলি চাবো যে আমরা হয়তোবা একটা, যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের নেবাররা যদি একটা টেক হাব তৈরি করতে পারে, আমাদের টেক হাবগুলো শুধু নামে টেক হাব না হয়ে প্রপারলি ফাংশনাল টেক হাব হবে, আরও অনেক বেশি এআই বেস স্টার্টআপস আসবে, আমাদের নিজস্ব হয়তোবা একটা এলএলএম কোনোদিন হতেও পারে, ওয়াই নট। বাট প্র্যাকটিক্যালিটি ইজ গ্রিম। আশা করতে করতে আমরা মনে হয় এমন একটা পয়েন্টে এখন চলে আসছি যে একটু আশা হতই বেশি হই বা একটু পেসিমিস্ট হয়ে যাচ্ছি। তারপরেও দ্য লিস্ট আই উড এক্সপেক্ট উড বি আমাদের একটা ফাংশনাল এআই পলিসি থাকবে একাডেমিক লেভেলে, গভর্নমেন্ট লেভেলে,
কারণ এখনো পর্যন্ত কিন্তু এআই টুল দিয়ে প্রচুর আপনি ফেসবুকে গেলেই দেখবেন পলিটিশিয়ানস বলেন, সেলিব্রিটিস বলেন, তাদের বিভিন্ন জিনিস বানানো হচ্ছে, সেগুলো শেয়ার করা হচ্ছে। আর আমাদের দেশের মানুষের ইভেন সোশ্যাল মিডিয়া নলেজ বা আইডিয়া এতটা কম যে খুব সহজেই যেটা আপনি আমি হয়তো বুঝতে পারতেছি যেটা এআই দিয়ে বানানো, অনেকে কিন্তু এটাকে বিশ্বাস করছে। তো এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং জিনিস, এবং দিন দিন এত অ্যাকুরেসি বাড়ছে এআই টুলগুলার, অডিও, ভিডিও, ফটোগ্রাফ, এটা সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হবে। ইভেন এই ক্রাইমগুলো এখন ডিল করার জন্য আমাদেরকে ওই যে সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি, কপিরাইট, এইসব আইন দিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে রাইট নাও, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। কিন্তু এটা তো হওয়া আসলে উচিত না। সো পলিসি, প্রসিজিওর, ল প্রত্যেকটা জিনিসে থাকা উচিত। থাকলে পরে তখন আশা করতে পারবো আমি 15 বছর পরে হয়তো আমাদের ওইখানে স্কোপ হবে আরও বেশি কাজ করার এবং রেভিনিউ বা জব ক্রিয়েট করার, রাদার দ্যান জাস্ট বিং দ্য ফলোয়ার এবং রিয়েক্টিভ হয়ে আমরা শুধুমাত্র সবাই দুনিয়া সবকিছু করে ফেলার 15 বছর পরে আমরা একটা কিছু করবো, সেরকমটা হয়তো নাও হতে পারে, আশা করতে পারি, বাট দ্যাটস অনলি আ ম্যাটার অফ টাইম। বাট ডোন্ট ইউ থিঙ্ক আমরা তো এখন গ্লোবাল সিটিজেন, আমাদের হাতে তো পুরো পৃথিবী, দিস মোবাইল অ্যান্ড ওয়াইফাই, ইন্টারনেট, ইউটিউবের অ্যাক্সেস সবার কাছে আছে। সো ফ্রম লিটারেসি পয়েন্ট অফ ভিউ এটা কি ফাস্টার হওয়ার কথা না আমাদের দেশে? বিকজ স্মার্টফোনের পেনিট্রেশন কিন্তু অনেক বেশি আগে থেকে। অবশ্যই আপনি যদি বাংলাদেশের নাম্বার অফ টিকটক ইউজার আর নাম্বার অফ লিঙ্কডইন ইউজারের পার্থক্য দেখেন, তাহলে বুঝবেন যে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। টিকটক ঠিকই সে ইউজ করতে পারে, ফেসবুক ঠিকই সে ইউজ করতে পারে, কিন্তু লিঙ্কডইনের আপনি অ্যাডাপটেশন রেট দেখেন। কারেক্ট। লিঙ্কডইনে গেলে একটা ফ্রিল্যান্সারের জন্য কাজ পাওয়া কিন্তু ফাইবারের থেকে, আপওয়ার্কের থেকে আরও বেশি ইজিয়ার, কিন্তু সে যেই সময়টা ব্যয় করে ওই এন্টারটেনমেন্টে, এখন এটা কি কালচারাল ড্রব্যাক আমাদের আমি জানি না। আপনি যদি ইউকেতে যান, আপনি দেখবেন মানুষজন ট্রেনে একটা বই পড়ে পড়ে ঘুরছে, কফি শপে একটা বই হাতে নিয়ে পড়ছে এবং কফি খাচ্ছে। এখন আমাদের কালচারে আমাদের মনে হয় আমি 1000 টাকা খরচ করবো একটা পিজা খেতে, কিন্তু 1000 টাকা দিয়ে আমি একটা কোর্স কিনে ওটা থেকে লার্নিং বা নলেজ গেইন করা বা গ্যাদার করার যে কনসেপ্টটা, এটা নাই। মেবি ইটস কালচারাল। এবং এইটাই হয়তো একটা কারণ যে ওই ডিজিটাল লিটারেসি যতটুকু আছে সেটা দিয়ে সে হয়তো টিকটক দেখবে, কিন্তু ইউটিউবে গিয়ে যে আপস্কিল করা যায়, কোর্সেরাতে গিয়ে যে ফ্রি কোর্সে নিজেকে নতুন জিনিস শেখানো যায়, সেই কনসেপ্টটা হয়তো বা সে চিন্তা করছে না। আর কিছুটা হয়তো বা এখানে একটা ইনস্টিটিউশনাল ভয়েডও আছে। স্কুল বলি, কলেজ বলি, আমাদের এডুকেশন সেক্টর আসলে অতটা স্ট্রং না। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট। আমি নিজে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি জানি যে দেয়ার হ্যাভ বিন questions about the quality of the education that has been there 20 years ago, 10 years ago, and even today. তো ওই সব কিছু মাথায় রেখে আসলে পিছিয়ে আছি আমরা অনেকটাই, গ্লোবাল সিটিজেন হওয়া সত্ত্বেও আমরা অনেকটা পিছিয়ে আছি। এই ক্ষেত্রে যেহেতু আপনিও বললেন, আমারও মনে হচ্ছে তো রুট কজ ইজ নট বেসিক্যালি দ্য ইনফ্রাস্ট্রাকচার অলওয়েজ, সামটাইম ইট ইজ এ কালচার। সো কালচারাল পার্সপেক্টিভটা মিনিমাইজ করা বা অ্যালাইন করার একটা ওয়ে হচ্ছে অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, অ্যান্ড এটা কারিকুলাম দিয়েও করা সম্ভব। কারেক্ট। সো কারিকুলামে আমি প্রিটি শিওর এখনো পর্যন্ত এগুলোর দুই একটা ওয়ার্ড আপনি খুঁজে পাবেন না, বাট দরকার। একটা তো ধরেন কারিকুলামে আনা, রাইট, অ্যান্ড দ্যাট উইল হেল্প দ্য নিউ জেনারেশন টু লার্ন অ্যাবাউট এআই, টু অ্যাডাপ্ট। আর একটা হচ্ছে যারা অলরেডি আসলে পাস টাস করে ফেলছে, নাও দে আর ইন প্রবলি ইন জব আর ইউনিভার্সিটি, ইন কলেজ লেভেল, আন্ডারগ্র্যাড করছে, ওনাদের জন্য আরো বেশি প্রয়োজন, এটা বেশি প্রয়োজন। বাট দে আর স্টিল ডুইং টিকটক বা হোয়াট এভার ইউ আর, বা এক্স্যাক্টলি দে আর স্পেন্ডিং টাইম এলসওয়্যার রাদার দ্যান আপস্কিলিং। সো ওইটা কালচারাল হয়তো বা। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোরও একটা দায়িত্ব আছে, সাথে সাথে যারা প্রাইভেট সেক্টরে এন্টারপ্রেনিউর আছে, যারা ইনভেস্ট করতে পারে ইন establishing skill development institute and also collaborate with university, government and educate them. ক্রস সেক্টর কোলাবোরেশন ডেফিনেটলি লাগবে। এটা তো আসলে আপস্কিলিং এর জন্য দুইটা জিনিস থাকে, একটা হলো পেডাগজি, একটা অ্যান্ড্রাগজি। পেডাগজি মানে হলো আমরা যখন ক্লাসরুম এডুকেশনের কথা বলি, আর অ্যান্ড্রাগজি হলো যে অ্যাডাল্ট এডুকেশন, আমরা ট্রেনাররা যেখানে গিয়ে সেশনগুলো নিচ্ছি। সারপ্রাইজিংলি আমি রিসেন্ট কিছু কোম্পানিতে গিয়ে দেখছি দে ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট আ সেশনও নেয়। একটা কোম্পানিতে ওদের অ্যাডভাইজার চলে আসছে, একটা কোম্পানিতে তাদের চেয়ারম্যান লাস্টে এসে বসে বলছে যে না, আমি এটা না বুঝলে একটু শুনতে চাই আপনি কি বলেন, যাতে আমার এমপ্লয়িরা বেনিফিটেড হচ্ছে কিনা বোঝার চেষ্টা করি। পরে সবার সাথে উনি কথা বলছেন। সো ওই চেঞ্জগুলো আছে, বাট স্লো, আরও বেশি দরকার। আমরা প্রোগ্রামের প্রায় শেষে চলে এসেছি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ রিয়েলি ইনসাইটফুল ডিসকাশন সো ফার, অ্যান্ড অডিয়েন্সরাও হয়তো বা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। শেষ অংশে আমরা একটু অপটিমিস্টিক হতে চাই এবং সেই জায়গাটাতেই আপনাকে প্রশ্ন করব। এআই নিয়ে যেহেতু কথাবার্তা বলছি, অ্যাট দ্য সেম টাইম উই নিড টু বি ভেরি শিওর হিউম্যান ইন্টেলিজেন্স কতটুকু অ্যাক্টিভলি প্লে করবে ইন ফিউচার when AI will come into play. So what's your take on this? I mean, how human skill can integrate with AI skill and still be very relevant and make a good impact in the society and business? দুইটা ওভারঅল সাজেশন বা নলেজ যেটুকু জানি সেখান থেকে শেয়ার করতে পারি।
একটা হলো ইলন মাস্কের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে নিউরাল নেটওয়ার্কের, যে আমি এলএলএম টুল বা মেশিন লার্নিং এর মাধ্যমে যে আমি এআই, এজিআই বা এএসআই ডেভেলপ করব, ইট উইল বি অ্যান এক্সটেনশন অফ মাই ব্রেন। সো আমি ওখানে এত পরিমাণ মেমোরি স্টোর করতে পারবো যে আমার 3 বছর 5 বছর আগের কনভারসেশন টেনে নিয়ে আসবে, আমার ইমোশনাল সিচুয়েশনটা বুঝতে পারবে, ইআই ইকিউ থেকে শুরু করে আমার ক্যারিয়ার পার্সোনা সব কিছুই ওখানে থাকবে। সো আমি যখনই কোনো চ্যালেঞ্জ ফেস করবো আমি ওইটাকে ইউজ করবো। ওই যে আপনার মার্ভেলের অ্যাভেঞ্জার্সের যারা আয়রন ম্যানের ফ্যান আছেন তারা হয়তো বা জার্ভিস দেখেছে, জার্ভিসের ফুল ফর্ম হলো জাস্ট আর আদার স্মার্ট ইন্টেলিজেন্স সিস্টেম। সো জার্ভিসের মতো মডেল যখন থাকবে তখন ওইটা আপনার একটা এক্সটেনশন হিসেবে কাজ করবে। সে আপনার স্ট্রেংথ, উইকনেস, পার্সোনা সব জানবে এবং আপনাকে আপনার প্রবলেম সলভ করতে হেল্প করতে পারবে। তো এইটা একটা গুড থিং। দিস ইজ হোয়াট আই থিঙ্ক শুড হ্যাপেন ইন দ্য নেক্সট 10-15 ইয়ার্স, বিকজ এখানে আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারা ছোট্ট একটা কাজ করেন, একটা দুইটা প্রম্পট আমি বলে দিই, চ্যাট জিপিটিতে গিয়ে লিখেন যারা গত 6 মাস ধরে মডেলটা ইউজ করছেন। একটা হলো যে বেসড অন হোয়াট ইউ নো অফ মি, ডু আ সর্ট অ্যান্ড আ শ্যাডো সর্ট অফ মি। দেখেন যে আপনার রেসপন্সটা কি আছে বা কি দিচ্ছে চ্যাট জিপিটি আপনাকে রেসপন্সে। প্রবাবলি আপনি খুব অবাক হয়ে যাবেন যে আপনার সম্পর্কে সে এত ভালো জানে, এত ইনডেপথ অ্যানালাইসিস করে ফেলেছে, বিকজ ইউ হ্যাভ বিন কনভার্সিং। আমরা অনেক সময় পার্সোনাল কনভারসেশন করি, অনেক কিছু শেয়ার করি, সাজেশন চাই। সো দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড উড বি, আমি যেটা করি ইভেন পার্সোনাল লাইফে, ধরেন আই লাভ হ্যাভিং কফি, এটার পরও আমি 8-10 দিন 15 দিন পর পর মাঝে মাঝে একদিন কফি ব্রেক দিই, যে আই শুড নট রিলাই অন সামথিং সো মাচ যে ওইটা আমার রুটিন প্যাটার্নে ওইটা ছাড়া আমার একদম চলবে না, এমন না হয়। সো মাঝে মাঝে আমি যেহেতু অ্যাক্টিভলি এআই টুল নিয়ে কাজ করি, ট্রেন করি, আমি ট্রাই করি যে এই নেক্সট একদিন আমি চেষ্টা করবো এআই টুল ইউজ না করতে। আজকে আমি পাওয়ার পয়েন্ট স্লাইডটার ডিজাইন অ্যাটলিস্ট স্ট্রাকচারটা নিজে বানাবো, কারণ ওইটা হওয়া কখনোই উচিত হবে না যে আপনার ডিপেন্ডেন্সি অ্যান্ড রিলায়েবিলিটি এমন হয়ে গেছে যে ওইটা না থাকলে আপনার মনে হবে অক্সিজেন নেই। দ্যাট শুড নেভার হ্যাপেন। সো দ্যাট ইজ সামথিং আই উড রেকমেন্ড দ্য অডিয়েন্স টু ডু অ্যাজ ওয়েল, যে টেকনোলজির উপর আমার মানে কন্ট্রোল থাকবে, ওটাকে আমি ইউজও করব, কিন্তু এতটা রিলায়েন্স যাতে তৈরি না হয়, মাঝে মাঝে আমি টেকনোলজি বাদ দিয়েও একটা দিন পার করে দেখবো যে আমি পারি কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা গত 6 মাস 1 বছর ধরে চালাচ্ছেন, আমি যদি ওনাদেরকে বলি যে নেক্সট 1 সপ্তাহ চ্যাটজিপিটি চালায়েন না, ইউল ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট। That is interesting. I mean, the kind of suggestion you gave to the audience, তারা যদি এটা আসলে ফলো করে, I think that would be really interesting. But what do you think from public or government perspective, as you talked about the policy? পলিসির বিষয়টা যদি স্ট্রংলি না আসে, আমরা নিজেরা কতটুকু আসলে স্বপ্রণোদিত হয়ে বিষয়গুলো করব? Again, we must have a policy interference. আসলে লাভ নাই, কারণ আমি যেহেতু I'm a series editor with Emerald UK, তো আমার ওই সব পাবলিকেশনের জন্য কাজগুলোর জন্য আমাকে জানতে হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপিআর অ্যাক্ট, এআই পলিসি কি। তো আমি ইউরোপিয়ান ইউনিয়নের এআই পলিসিও জানি, নর্থ আমেরিকান এআই পলিসিও জানি, ওরা পাবলিশিং একাডেমিয়া রিলেটেড এআই পলিসি আছে সেটাও জানি, কিন্তু এটা জেনে আমার কোনো আসলে লাভ নাই। ওই বইগুলো যেগুলো আমি ইউকে থেকে বা আমার অস্ট্রেলিয়া থেকে বই ছাপছে, আমার আমেরিকা থেকে বই আসছে সামনে, ওগুলোর ক্ষেত্রে ওইটা অ্যাপ্লিকেবল। কিন্তু আমি বাংলাদেশে বসে কাজ করি, আমি বাংলাদেশে একাডেমিক, আমি ক্লাস নিচ্ছি, আমি রিসার্চ করি বাংলাদেশে, আমি ট্রেনিং নিচ্ছি বাংলাদেশে। তো আমার একটা বাংলাদেশ স্পেসিফিক এআই পলিসি প্রয়োজন, যেই ভ্যাকিউমটা আসলে আমার বিদেশি পলিসি থেকে খুব একটা লাভ হবে না, আনলেস উই অ্যাকচুয়ালি হ্যাভ আ পলিসি অ্যান্ড আ রুল বা ল ইন প্লেস। Okay. Thank you. থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যাজ ওয়েল। অ্যান্ড আজকে এখানেই আমাদের প্রোগ্রামটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।